নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা, 179 জনের মৃত্যু, বেঁচে রইলেন মাত্র 2 জন কর্মী। টার্গেট তৃণমূলের যুবনেতা, বহরমপুরে লক্ষ্য করে চলল গুলি। শুভেন্দুর নন্দীগ্রামে বিজেপিতে বড় সড়ো ভাঙন, একরাশ ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন একের পর এক নেতা। এমএলএ হোস্টেল কাণ্ডের নয়া মোড়, থানায় আসতে বিজেপি বিধায়ককে 3 দিনের ডেডলাইন পুলিশের। এসপি তুহিন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করব শুভেন্দু। মমতাকে কটূক্তিতে গোয়েন্দার ডাক, দুর্নীতিতে সিআইডি তলব, একই দিনে 2 হাজিরা এড়ালেন অর্জুন। তৃণমূলের দাবি, ভয়ে লুকিয়ে বেড়াচ্ছে তার কাটা অর্জুন। শেষকৃত্য মনমোহন সিংকে অপমান মোদী সরকারের, বিস্ফোরক রাহুল গান্ধী। শুনুন বিস্তারিত। চলমান হাসপাতাল, নতুন বছরে ডায়মন্ড হারবারে বড় চমক দিতে চলেছেন অভিষেক। দুবার ঘুম পাড়ানি গুলি খেয়েও চাঙ্গা জিনাত, রাতভর কাবু করার আপ্রাণ চেষ্টা করে জিনা হারাম বন দফতরে। 4,500-এর বেশি পুলিশ মোতায়েন থাকবে শহর জুড়ে, বছর শেষে আঁটো নিরাপত্তা ব্যবস্থা মানোজ ভার্মার। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 179 জন। রবিবার সকালে জেজু এয়ার সংস্থার একটি বিমান ব্যাংকক থেকে মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশের দেওয়ালে ধাক্কা মারে। মুহূর্তে আগুন ধরে যায় পুরো বিমানে। বিমানের ভাঙাচোরা অংশ থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে মাত্র 2 জন কর্মীকে। জেজু এয়ারের বিমানটি 181 জনকে নিয়ে ব্যাংকক থেকে মুয়ান শহরে আসছিল। অবতরণের আগে রানওয়ের উপর পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, রানওয়ের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগার পর মুহূর্তেই বিমানে আগুন ধরে যায়। বিমানের ভেতরে থাকা 175 জন যাত্রী এবং 6 জন কর্মীর মধ্যে 179 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে কালো ধোঁয়ায় আচ্ছন্ন মুয়ান বিমানবন্দরের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এই ছবিগুলির সত্যতা এখনো যাচাই করেনি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম। দক্ষিণ কোরিয়ার জরুরি বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, ল্যান্ডিং গিয়ারে সমস্যা ছিল, যার কারণে পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বিমানের আগুন নেভানো হয়েছে, তবে উদ্ধার কাজ চলছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক পরিস্থিতি অস্থির। সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইউল সামরিক আইন জারি করার সুপারিশ করায় বিতর্কের ঝড় ওঠে। তাকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চoi sang-mokকে। এই পরিস্থিতিতে বিমান দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ার প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মুর্শিদাবাদে দুষ্কৃতী নিশানায় তৃণমূল নেতা। শনিবার রাতে বহরমপুর টাউন তৃণমূলের যুব সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়েছে দুষ্কৃতীদের, কে বা কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটালো তা স্পষ্ট নয়। তবে তৃণমূল নেতার সন্দেহে ঘটনার নেপথ্যে বিরোধীরা রয়েছে। গতকাল গভীর রাতে 4 চাকা গাড়ি করে বাড়ি ফিরছিলেন যুব তৃণমূল নেতা পাপাই ঘোষ। বহরমপুরের রিং রোড হয়ে বাড়ি ঢোকার সময় তার গাড়ি লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়া হয়। ওই ঘটনায় গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায়, তবে যুব তৃণমূল নেতা অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। জানা গিয়েছে, সবসময় পাপাই ঘোষের সঙ্গে একজন বেসরকারি নিরাপত্তা রক্ষী থাকেন। গতকাল ঘটনার সময় তার নিরাপত্তা রক্ষীর সঙ্গে ছিলেন না। সেই সুযোগে ওই যুব নেতার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে পাপাই ঘোষ জানান, তিনি রাজনীতি করেন। বিরোধীরা কেউ ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকতেই পারেন। এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্ত করলেই দুষ্কৃতীরা ধরা পড়বে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর পুরসভার 4 নং ওয়ার্ডে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 200 লাইক ও 200 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, তা নিয়ে জোর চর্চা পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে। এদিন নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা অশোক করণ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস সহ প্রায় 50 জন সহ বিজেপি নেতাকর্মী ও তাদের পরিবারের লোকজন বিজেপি ছাড়লেন। দল ত্যাগীদের দাবি, বর্তমানে নন্দীগ্রামে যেভাবে বিজেপি চলছে তাতে তারা ক্ষুব্ধ। নন্দীগ্রামে পরপর 2 জন তৃণমূল কংগ্রেস কর্মীর হত্যা সামাজিক অস্থিরতা তৈরি করেছে। এমনকি যেসব গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ তাদের। দলত্যাগীরা বলছেন, সবটা উচ্চ নেতৃত্বকে বারবার বলার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বদল হয়নি পরিস্থিতির। সে কারণেই দীর্ঘদিন থেকেই চাপা ক্ষোভ বাড়ছিল দলীয় নেতৃত্বের উপর। আর সেই ক্ষোভ থেকেই শেষ পর্যন্ত একজোট হয়ে দল ছাড়ার সিদ্ধান্ত। দলত্যাগী নেতা অশোক করণ বলেছেন, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি করি, কোনো অস্থিরতা তৈরি করতে রাজনীতি করি না। বর্তমানে নন্দীগ্রামে যা অবস্থা তার বদল চাই। বিজেপি নেতারা এখানে যা করছেন তা ভবিষ্যতের জন্য ভালো নয়।
অভিষেকের নাম করে পুরো প্রধানদের ফোন করে 5 লাখ টাকার দাবি, না হলে পদ চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ। এমএলএ হোস্টেল কাণ্ডের তদন্তে তেড়ে ফুঁড়ে মাঠে নেমেছে কলকাতা পুলিশ। একেবারে নাটকীয় কায়দায় বিধায়ক আবাসন থেকেই জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক, তাসলিম শেখ নামে 3 যুবককে গ্রেফতার করেছিল। নাম জড়ায় কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের। তিনি ইমরান শেখের নামে রুম বুক করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। ইতিমধ্যেই তাকে নোটিশ দিয়ে দেখা করতে বলেছে পুলিশ। দেওয়া হয়েছে 3 দিনের সময়। জানিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাপানোতো শুরু হয়েছে। সেই মামলায় এবার আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, শেক্সপিয়ার সরণি থানার তরফে ইমেল করে ডাকা হয়েছে তাকে। যদিও তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন নিখিল। তিনি সম্প্রতি কোনো অতিথির জন্য স্পিকারকে চিঠি দেননি, স্পষ্ট বলেছেন এই কথা। উল্টে তার অভিযোগ, রেলের টিকিট নিশ্চিত করতে বিজেপি বিধায়কদের সই জাল করা হচ্ছে। তবে পুলিশ ডাকলে তিনি যে যাবেন তাও জানিয়েছেন। তবে বিষয়টি ভয়ঙ্কর বলেই মনে করছেন তিনি। বিষয়টি তিনি স্পিকারকেও জানিয়েছেন। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার কথায়, নিখিল রঞ্জন দের সঙ্গে কথা হয়েছে, তার নথি জাল করা হয়েছে। নিখিলবাবু এই বিষয় সামনে রেখে পুলিশের কাছে অভিযোগ করেন। সূত্রের খবর, নিখিল রঞ্জন নিজেই ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলেছে কলকাতা পুলিশ। পরপর 2 তৃণমূল কর্মীর খুন, অভিযোগের তীর বিজেপির দিকে। এই আবহেই নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডলকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএসপি তুহিন বিশ্বাসকে। এবার সেই পুলিশ আধিকারিকের বিরুদ্ধেই অপহরণের মামলা করার হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতা বলেন, পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করতে। তুহিন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করব। চন্দন দাস নামে এক বিজেপি কর্মীকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে। সেটা ওড়িশা পুলিশও জানে না। কত বড় মাতব্বর হয়েছে আমি দেখব। উল্লেখ্য, সমবায় নির্বাচনে বিপুল ভোটে জেতার 1 সপ্তাহের মধ্যে পরপর 2 তৃণমূল কর্মীকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় এবার গ্রেপ্তার 2 বিজেপি কর্মী। ওড়িশা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম চন্দন দাস ও রাজকুমার মণ্ডল। এখানে উল্লেখ্য, নন্দীগ্রাম থানার প্রাক্তন আইসি অনুপম মণ্ডলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগ সাজেশের অভিযোগ ওঠে। এমনকি বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গেও বেশ খাতির রয়েছে বলে দাবি করে তৃণমূল। একই দিনে 2 তলব এড়ালেন অর্জুন সিং। মুখ্যমন্ত্রীকে কটূক্তি করায় ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তলব করেছিল ভাটপাড়ার বিজেপি নেতাকে। অন্যদিকে পুরসভার চেয়ারম্যান থাকাকালীন টাকা 9-6 অভিযোগে ডেকে পাঠিয়েছিল সিআইডি। শনিবার সেই 2 তলবে সাড়া দিলেন না অর্জুন। শুক্রবারের পর শনিবারও হাজিরা এড়ালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গতকাল শনিবার বিকেল 5টায় বিজেপি নেতাকে তলব করা হয়েছিল। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ড কারচুপির অভিযোগ উঠেছে। 2020 সালের অভিযোগের ভিত্তিতে এদিনই তৎকালীন চেয়ারম্যান অর্জুন সিংকে সিআইডিও তলব করেছিল। তাতেও এদিন সাড়া দেননি তিনি। একই দিনে 2টি তলবই অর্জুন সিং এর এড়িয়ে যাওয়া নিয়ে এবার সরব হল তৃণমূল। জগদলের বিধায়ক সোমনাথ শ্যাম বললেন, রাজ্যের প্রশাসনিক প্রধানের সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায়? এখন তো ভয়ে পেয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাই হাজিরা দিচ্ছে না। উনি অর্থাৎ অর্জুন সিং যে কথাগুলি বলেছেন তার প্রমাণ দিতেই হবে। জেলের হাওয়া ওকে খেতেই হবে। যদিও ব্যারাকপুর কমিশনারেট ও সিআইডির কাছে ফের এদিন অর্জুন সিং সময় চেয়েছেন বলেই জানা গিয়েছে। এ বিষয়ে তিনি জানিয়েছেন, বারবার বলেছি আগামী 2 তারিখ পর্যন্ত ব্যস্ত আছি। এদিনও আইনজীবী মারফত চিঠি দিয়ে সে কথা 2টি সংস্থাকে জানিয়েছে। 2 তারিখের পর তারিখ দিলে হাজিরা দিতে পারবো। তার 2বার তলব এড়িয়ে সময় চাওয়ার প্রসঙ্গে ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া জানিয়েছেন, চিঠিতে সময়ের চেয়ে যে কারণ দর্শানো হয়েছে তা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতার বারবার হাজিরা এড়ানোর পিছনে সত্যি যুক্তিযুক্ত কোনো কারণ যদি না থাকে তাহলে গ্রেফতারি এড়াতেই প্রাক্তন সাংসদ এমনটা করেছেন বলেই অনুমান করতে পারেন গোয়েন্দারা। সেক্ষেত্রে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের স্পেশাল উইংস কি পদক্ষেপ নেয়, এখন এদিকেই তাকিয়ে আছেন গঙ্গাপাড়ের শিল্পাঞ্চল। যোগ্য সম্মান দেওয়া তো দূর, প্রয়াণের পরও মনমোহন সিংকে অপমান করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বিস্ফোরক অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তার বক্তব্য, যেভাবে নিগমবোধ ঘাট শ্মশানে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হলো সেটা তার পক্ষে অপমানজনক। মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিস্ফোরক পোস্ট করলেন রাহুল। বিরোধী দলনেতা বললেন, মনমোহন সিং সর্বোচ্চ সম্মান এবং নির্দিষ্ট সমাধিস্থল পাওয়ার যোগ্য, কিন্তু যেভাবে মোদী সরকার তার শেষকৃত্য অধিকৃত সমাধিস্থলে না করে নিগমবোধ শ্মশানে করল সেটা অপমানজনক। রাহুলের দাবি, এর আগে আর কোনো প্রধানমন্ত্রীর শেষকৃত্য নিগমবোধ শ্মশানে হয়নি। স্মৃতিসৌধ বা অন্ত্যেষ্টিস্থলেই সব প্রধানমন্ত্রীর শেষকৃত্য হয়, যাতে সাধারণ নাগরিকরা সহজে দর্শন করতে পারেন। রাহুলের সব কথা, মনমোহন সিং সর্বোচ্চ সম্মান এবং নির্দিষ্ট সমাধিস্থল পাওয়ার যোগ্য, এটুকু সম্মান সরকার দেখাতে পারত।
নিগমবধ শ্মশানে শেষকৃত্য করে দেশের প্রথম শিখ প্রধানমন্ত্রীকে অপমান করেছে মোদী সরকার। বস্তুত মনমোহনের শেষকৃত্যের স্থল এবং সমাধি নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট কংগ্রেসের দাবি ছিল অন্য প্রধানমন্ত্রীদের মতো যমুনার তীরে রাজঘাটের আশেপাশে কোথাও শেষকৃত্য হোক, সেখানেই মনমোহনের স্মৃতিসৌধ তৈরি হোক। শুরুতে কেন্দ্র মনমোহনের স্মৃতিসৌধ করা নিয়ে কোনো রকম ঘোষণা করেনি। তাতে ক্ষুব্ধ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে দাবি করেন রাজঘাটের আশেপাশে কোথাও জমি নির্দিষ্ট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থল তৈরি হোক। শুক্রবার গভীর রাতে এক প্রকার চাপে পড়ে সেই দাবি মেনে নেয় অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু সেখানে স্মৃতিসৌধ তৈরি হবে, সেখানে শেষকৃত্য সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়নি। শেষকৃত্য হয়েছে নিগমবোধ ঘাটে, যা নিয়ে ক্ষুব্ধ রাহুল গান্ধী। বছরের শুরুতেই সেবাশ্রয় অভিষেক। ডায়মন্ড হারবার লোকসভায় শুরু হতে চলেছে সেবাশ্রয়। নতুন বছরে স্থানীয় সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। 2রা জানুয়ারি থেকে শুরু হচ্ছে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির। অভিষেকের সংসদীয় ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার জন্য হাজির থাকবেন চিকিৎসকরা। 2রা জানুয়ারি ডায়মন্ড হারবারের এসডিও মাঠে উদ্বোধনী অনুষ্ঠান। কর্মসূচির সূচনা করবেন অভিষেক। প্রথম পর্বের কর্মসূচি চলবে 2 থেকে 11 জানুয়ারি পর্যন্ত। গত নভেম্বর মাসে আমতলায় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় নামে একটি বৈঠক করেন অভিষেক। সেই সভা থেকেই নিজের সংসদীয় এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য কর্মসূচি ঘোষণা করেন তিনি, যার পোশাকি নাম দেওয়া হয়েছে সেবাশ্রয়। এই পরিষেবার মাধ্যমে ডায়মন্ড হারবারের 7 বিধানসভায় হবে স্বাস্থ্য শিবির। প্রতিটি বিধানসভায় 10 দিন করে শিবির করার পরিকল্পনা হয়েছে। 10 দিনের মধ্যে 7 দিন শিবির পরিচালনায় থাকবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। এক দিন বিধানসভা ভিত্তিক 40টি শিবির পরিকল্পনা করা রয়েছে। পরের 3 দিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকরা থাকবেন। চলমান হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজিও করা যাবে শিবিরে। রক্তের হিমোগ্লোবিন পরীক্ষার সঙ্গে ডেঙ্গি পরীক্ষারও সুবিধা মিলবে। রোগ ধরা পড়লে তৎক্ষণাৎ তা নির্ণয় করা হবে। শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় নয়, বিনামূল্যে ওষুধও দেওয়া হবে শিবির থেকেই। তার জন্য অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন করতে হবে। তারপর মিলবে রিয়েল টাইম আপডেট। তার জন্য জরুরি হেল্প ডেস্কও থাকবে। এই কর্মসূচি চলবে 75 দিন ধরে, যার জন্য 800রও বেশি চিকিৎসক যোগ দেন শিবিরে। প্রতি শিবিরে অন্তত 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। সংকটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে রেফারেল সিস্টেমে 12টি সরকারি বেসরকারি হাসপাতালে পাঠানো হবে। চতুর বাঘিনীকে জিনাতকে ধরা যেন ক্রমশই দুঃসাধ্য হয়ে উঠেছে বন দফতরের কাছে। রাতভর 2 বার ঘুমপাড়ানি গুলি করার পরেও তাকে অচেতন করা সম্ভব হয়নি। ফলে তাকে খাঁচাবন্দি করে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে নিয়ে যাওয়ার পরিকল্পনা এখনো অধরাই থেকে গেল বন দফতরের কাছে। শনিবার ভোরে পুরুলিয়ার ডাঙ্গরডিহির জঙ্গল থেকে বাঘিনী ঢুকে পড়েছিল বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাইডিহির জঙ্গলে। বাঘিনীর অবস্থান নিশ্চিত হতেই শনিবার বেলা 10টা থেকে তাকে বাগে আনতে মরিয়া চেষ্টা শুরু করেন বন দফতরের কর্মীরা। দিনের আলোয় একবার তাকে দেখাও যায়। শনিবার বেলা 3টা নাগাদ একবার ঘুম পাড়ানি গুলি ছোড়ে বন দপ্তর, কিন্তু সেই ঘুম পাড়ানি গুলি আদৌ তার শরীরে লেগেছিল কিনা সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এরপর রাতের অন্ধকার নামার পর ফের শুরু হয় বাঘিনীকে বাগে আনার মরিয়া চেষ্টা। জাল দিয়ে ঘিরে রাখা জঙ্গলের চারিদিকে আগুন জ্বেলে রাতভর বাঘিনীকে পাহারা দেন বনকর্মীরা। এরপর ইনফ্রারেড থার্মাল ড্রোনের সাহায্যে বাঘিনীর লোকেশন ট্র্যাক করে একের পর এক ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়। সূত্রের খবর, রাত 1:20 ও ভোর 3টা নাগাদ 2 বার বাঘিনীকে লক্ষ্য করে যে ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়েছিল তার লক্ষ্য ভেদ করে। ঘুম পাড়ানি গুলির প্রভাবে বাঘিনীর সাময়িকভাবে ঝিমিয়ে পড়লেও তাকে উদ্ধার করে খাঁচাবন্দি করার আগেই সে আবার চাঙ্গা হয়ে যায়। কি কারণে এমনটা হয়েছে তা স্পষ্ট নয়। এদিকে বাঘিনীকে কাবু করতে এখনো লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দপ্তর। আর মাত্র কদিন, তারপরই শেষ হয়ে যাবে 2024। নতুন বছরকে স্বাগত জানাবে সকলে। প্রত্যেক বছরই এই সময়টা কড়া নিরাপত্তায় মোড়া হয় কলকাতা শহর। এবছরই তার ব্যতিক্রম নয়। বছর শেষে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা শনিবার বিস্তারিতভাবে জানান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এবার শহর জুড়ে 4500 বা তার বেশি পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনি। শনিবার সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার বলেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, তারামণ্ডল এবং যত পিকনিক স্পট আছে সব জায়গায় পুলিশ থাকবে। পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশও থাকবে। একই সঙ্গে রাতে স্পেশাল টিম থাকতে চলেছে। যেখানে বেশি জমায়েত হবে, যেমন পার্ক স্ট্রিট, সেখানে বেশি পুলিশ থাকবে। তিনি এও জানান 4500 পুলিশ থাকবে সারা শহর জুড়ে। 31শে জানুয়ারি এবং 1 তারিখ পর্যন্ত এই সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। বছরের এই সময়টা অধিকাংশ দুর্ঘটনা ঘটে, তা প্রতিরোধেও ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জানানো হয়েছে 15টি জায়গায় স্পেশাল নাকা চেকিং চলবে। 2 হুইলারের জন্য মা ফ্লাইওভারে কোনো বিধিনিষেধ না থাকলেও গতি নিয়ন্ত্রণ করা হবে।
কলকাতা পুলিশের এসটিএফ টিমও তৈরি থাকবে সর্বদা। সম্প্রতি কলকাতা তথা রাজ্য থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। শুক্রবার আবার পার্ক স্ট্রিট এলাকা থেকে একজন পাকড়াও হয়েছে। এই অবস্থায় বছর শেষে হোটেলগুলিতেও যে কড়াকড়ি করা হবে তা স্বাভাবিক, সেই নিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। জানানো হয়েছে, হোটেলগুলিতে যারা থাকতে আসবেন তাদের থেকে যা যা নথি চাওয়া হবে তা দেখাতে না পারলে ঢুকতে দেওয়া হবে না। খবর শেষ হলো।